শুরু করছি শুকনো পাতা নূপুর পায় পর্ব সংখ্যা 25। ঝিলমিল আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আসলে ওর ঘুমটা ভেঙে গিয়েছে। বিছানা এপাশ ওপাশ করে বেশ কিছুক্ষণ ধরে নিশ্চুপে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল সে। এতদিন সকালে হাজার চেষ্টা করলেও ঘুম ভাঙতে চাইতো না। বারিশ জোর করে ওঠাতো, অথচ আজ ভোর 5টা বাজতেই চোখ দুটো আপনা আপনি খুলে গেল। শেহরিয়ার বাড়িতে থাকলে এখন ওর 1 ঘন্টা টানা পড়াশোনা করে তারপর দুজনের জন্য সকালের নাস্তা তৈরি করা লাগতো। সে নিজেকে ঘুম পাড়ানোর ব্যর্থ চেষ্টা করলো আরও কিছুক্ষণ, কিন্তু এপিট ওপিট ঘুরে ফিরে মাথাটা ভারী লাগতে শুরু করায় বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে বসলো ঝিলমিল। ব্রাশের পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করতে করতে সে ধীর পায়ে এসে ব্যালকনিতে দাঁড়ালো। ভোরের ঠান্ডা স্নিগ্ধ বাতাস এসে গায়ে ছোঁয়া দেয় তার। আবহাওয়াটা দারুণ, কিন্তু অদ্ভুত এক অস্বস্তি ঝিলমিলের বুকের ভেতরের কোণাটায় কোথাও যেন এক প্রকাণ্ড শূন্যতা তৈরি করছে। কেন এত ভারী লাগছে ভেতরটা, সেই হিসাব মেলাতে পারল না। অজান্তে চোখ দুটো ঘুরে গেল পাশের শেহরিয়ার বাড়ির বারিশের রুমের ব্যালকনিটার দিকে। পর্দাগুলো বাতাসে সামান্য উড়ছে, সেখানে মানুষ তো দূরের কথা, প্রাণের বিন্দুমাত্র কোনো অস্তিত্ব নজরে এলো না। নির্জন খালি জায়গাটার দিকে তাকিয়ে থেকে শূন্যতা আরও আঁকড়ে ধরল ওকে। বেশ কিছুক্ষণ ওইভাবে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে রইল ঝিলমিল। শেহরিয়ার বাড়ির লোহার গেটটা খুলে গেল তখনই। ভেতরে প্রবেশ করলো একটা পরিচিত নেভি ব্লু মার্সিডিজ বেঞ্চের এস গাড়িটা। সোজা এসে পোর্চে পার্ক করে ড্রাইভিং সিটের দরজা খুলে বের হয়ে এলো বারিশ। পরনে শার্ট কুচকানো, ইন খোলা, চুলগুলো ভীষণ এলোমেলো। সারা রাত নির্ঘুম আর উতাল পাতাল ঝড়ের স্পষ্ট ছাপ ওর চেহারায়। বারিশ ধীর পায়ে ভেতরের দরজার দিকে হেঁটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি ভেবে যেন মাঝপথে থেমে গেল। মুহূর্তের জন্য থামলো ওর পদক্ষেপ। ধীর গতিতে মাথা ঘুরিয়ে এক পলক তাকালো ঝিলমিলের বেলকনির দিকে। বারিশের চোখ জোড়া নিজের দিকে ঘুরে ওঠার আগেই উঠে ঝিলমিল চটপট দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। বুকের ভেতরটা ধরফর করলো এক লহমায়। বারিশ আবারও ধীর পায়ে হেঁটে ভেতরে হারিয়ে গেল। দেওয়ালের আড়াল থেকে আস্তে করে মুখ বাড়িয়ে গাড়ির পার্কিং আর খালি রাস্তাটার দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ঝিলমিল। তারপর আনমনেই বিড়বিড় করল, তাহলে সারা রাত লোকটা কোথায় ছিল? কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। পরক্ষণে নিজের মাথায় একটা ঝাঁকুনি দিয়ে স্বগক্তিতে করল, ধ্যাত, আমি কেন এসে হাবিজাবি ভাবছি। নিজেকে কাটিয়ে উঠতেই দ্রুত পায়ে ব্যালকনি ছেড়ে রুমে চলে এলো সে। তারপর ঘর থেকে বেরিয়ে সোজা নিচে নেমে এলো। ধীর পায়ে রান্নাঘরের দিকে এগোতেই দেখতে পেল কাজের খালা এক মনে সকালের আয়োজন করছে। ঝিলমিল পাশে গিয়ে দাঁড়িয়ে উৎসুক গলায় শুধালো, কি রান্না করছো? হঠাৎ খালা ঝিলমিলকে দেখে একটু অবাক হলেন, হাতের কাজ থামিয়ে বললেন, এত সকালে উঠে পড়ছো যে তুমি ঝিলমিল? তাতে কি হয়েছে, দাও আমিও তোমার সাথে নাস্তা বানাতে সাহায্য করি। পাগল নাকি, আমি একাই সব পারবো, তুমি কি ঘুমাও? ঝিলমিল শুনল না, জোর করে কাজ গুছিয়ে নিতে লাগলো। খালার টুকটাক সাহায্যে অল্প সময়ের মধ্যেই সে সবার জন্য হালকা নাস্তার আয়োজন করে ফেলল। ট্রেতে খাবার নিয়ে গুছিয়ে এসে ডাইনিং টেবিলের উপর রাখতে উপর থেকে নেমে এলেন নূরজাহান চৌধুরী আর আলতাফ চৌধুরী। তাদের পেছন পেছন নাজমা বেগম ছোট জিহানকে কোলে নিয়ে নামলো। দিঘি আর মেহেরাজ এখনও যে যার রুমে ঘুমে কাঁদা। তাহাসিনকেও দেখা গেল ধীর পায়ে নিজের রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে আসতেই। সবাই একে একে টেবিলে বসতেই ঝিলমিল বেশ আগ্রহ নিয়ে খাবার পরিবেশন করতে করতে বলল, এই নাও, এগুলো কিন্তু আজ আমি বানিয়েছি। আলতাফ সাহেব হাতঘড়ির দিকে একবার তাকালো, তারপর একটু গম্ভীর গলায় বললেন, এ কি, এত সকালে তুমি আবার রান্নাঘরে গিয়েছো কেন? ঝিলমিল একটু ইতস্তত করে বলল, ঘুম ভেঙে গিয়েছে, ঘরে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু খাবার বানাই। আলতাফ সাহেব থমথমে গলায় প্রশ্ন ছুড়ে দিলেন, ওখানে কি সারাদিন এইসবই করতে নাকি? বাবার এমন তীক্ষ্ণ প্রশ্নে ঝিলমিল হঠাৎ থমকে গেল, মুখ নিচু করে রইল, কোনো উত্তর দিল না। পরিবেশটা হালকা করতে নূরজাহান চৌধুরী নাস্তায় এক কামড় দিয়ে বেশ খুশি মনে বলে উঠলেন, অনেক মজা হয়েছে তো, এগুলো শিখলে কবে তুমি দাদু ভাই? গুণ? কিসের গুণ? আমার মেয়েকে দিয়ে রান্না বাড়া করে এসব গুণ দেখাতে হবে না। সে পড়াশোনা করবে, শিক্ষিত হবে, উচ্চ শিক্ষার জন্য লন্ডনে যাবে, এইসব কাজ ওর জন্য না, ও বড় হয়নি এখনো। আলতাফ সাহেবের কথায় নাজমা বেগম ওখানেই স্বামীর সঙ্গে কড়া মেজাজে তর্ক জুড়ে দিলেন,
টেবিল জুড়ে শুরু হয়ে গেল শোরগোল। ঝিলমিলের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। কোথায় একটু শান্তিতে সবার সাথে বসে খাবার খাবে, সবাই ওর এত সকালের কষ্টের প্রশংসা করবে তা না, উল্টো মেজাজ খারাপ হলো চিল্লাচিল্লি শুনে। নাস্তার প্লেটটা ওইভাবে ফেলে রেখে ঝিলমিল হনহন করে নিজ রুমে চলে গেল। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কি হাতি নাচে, ঘোড়া নাচে, সোনামণির বিয়ে। কোমর দুলিয়ে দুলিয়ে ছন্দে পা মেলাচ্ছিল ঝিলমিল। পরনে অলিভ রঙের একটা শর্ট কুর্তি আর নীল প্লাজো জামার নিখুঁত ছাঁচে ঝিলমিলের ছিপছিপে পাতলা আর সুগঠিত শরীরের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠেছিল প্রতিটা মুভমেন্টে। কোমর পেঁচিয়ে শক্ত করে বাঁধা নীল সুতি ওড়নাটা, তার সঙ্গে ছোট্ট জারিন, দুজন মিলে গানের তাল মিলিয়ে নাচছে। ছোট্ট জারিনকে ঘাড় ঘুরিয়ে কোমর দুলিয়ে নাচের স্টেপ দেখাচ্ছে ঝিলমিল, আর জারিনও এক মনে সেটা ফলো করার চেষ্টা করছে। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি লাগছে, আর যাচ্ছি বলে আমি কে কোথায়। ঝিলমিলকে হঠাৎ থেমে যেতে দেখে জারিনও থেমে গেল। দরজার দিকে তাকাতেই দেখা গেল বারিশ প্যান্টের পকেটে হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে অফ হোয়াইট কালারের শার্ট আর প্যান্ট। তার তীক্ষ্ণ নজর ঝিলমিলের সুগঠিত শরীরের উপর স্থির। মুহূর্তে আড়ষ্ট হয়ে গেল ঝিলমিল। দ্রুত কোমরের ওড়নাটা খুলে গলায় পেঁচিয়ে নিল। শরীর চাপলতা ঠেকে ফেলার ব্যর্থ চেষ্টা করলো। তারপর বারিশের দিকে তাকিয়ে একটা নিষ্পাপ হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো সে। ভুরো নাচালো বারিশ, বলল, আপনি না অসুস্থ? ঝিলমিল আমতা আমতা করে বলল, আসলে আপনি চলে যাওয়ার পরই ঠিক হয়ে গিয়েছি। বারিশ তাকিয়ে রইল। অসুস্থতা কমেনি বলে আজও কলেজে যায়নি, অথচ এখন রীতিমতো লাফাচ্ছে। লাফাতে লাফাতে ঠিক হয়ে গিয়েছেন? বারিশের গলায় প্রচণ্ড কৌতুক আর মেজাজ। জারিন সঙ্গে সঙ্গে মাঝখান থেকে বলে উঠল, এটাকে লাফানো বলে না চাচ্চু, মামনি আমাকে নাচ শেখাচ্ছে, কদিন পরে আমাদের স্কুলে প্রোগ্রাম আছে তাই। ঝিলমিল নিজের অসন্তোষ চেপে রাখতে না পেরে বিড়বিড় করে শব্দ করলো, সিদ্ধ করার লাগিয়ে সেসব বুঝবে কোনটা নাচ আর কোনটা লাফানো। জারিন ফিক করে হেসে দিল। নিষ্পাপ মুখে চাচ্চুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, চাচ্চু সেদ্ধ করলা কি? বারিশের তীক্ষ্ণ রক্তচক্ষু সরাসরি ঝিলমিলের দিকে ঘুরে গেল। ঝিলমিল চট করে চোখ সরিয়ে নিয়ে জারিনের হাত ধরে তড়িঘড়ি করে বলল, চলো জারিন, আমরা অন্য রুমে গিয়ে প্র্যাকটিস করি। কিন্তু বারিশ থামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, জারিন, তোর মামনি তোকে পরে প্র্যাকটিস করাবে, এখন তার কাজ আছে, তুই তোর রুমে যা। জারিন মাথা নেড়ে চুপচাপ বেরিয়ে গেল। ঝিলমিলও চোরের মতো বারিশকে পাশ কাটিয়ে সরে পড়তে চাইল, কিন্তু বারিশ ওর সামনে এসে পথ আটকে দাঁড়ালো। সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে থমকে গেল ঝিলমিল। বারিশ একটু নিচু হয়ে প্রশ্ন করলো, আমি সেদ্ধ করলা? ঝিলমিল এক মুহূর্তের জন্য বারিশের চোখে চোখ রেখে পরক্ষণে নামিয়ে নিল। সেদ্ধ করলা খেয়েছো কখনো? বারিশ আবারও বলল। ঝিলমিল শুকনো একটা ঢোক গিলে বলল ধীর গলায়, একবার খেয়েছিলাম। টেস্ট কেমন? তেতো। বারিশের ঠোঁটের কোণে এক চিলতে বিপজ্জনক হাসি ফুটে উঠল। ও ঝিলমিলের আরেকটু কাজ ঘেঁষে এসে নিজের মুখটা ঝিলমিলের একদম কাছে ঝুঁকিয়ে আনলো। ধীরে সুস্থে ফিসফিস করে বলল, টেস্ট মি অ্যান্ড টেল মি, আমি তেতো নাকি মিষ্টি? চমকে ওঠে এক পা দূরে সরে গেল ঝিলমিল। চেঁচিয়ে উঠল, ছি বাজে লোক। বারিশ নিজের রুমের দরজায় দাঁড়িয়ে আছে। বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। সেদিনের দৃশ্যগুলো চোখে ভাসছিল। আর এক মুহূর্তে এখানে থাকতে ইচ্ছে করছে না। চাবিটা পকেটে পড়ে আবারও বাসা ছেড়ে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই সামনে এসে দাঁড়ালেন চঞ্চল সাহেব। ছেলের পথ আটকে গম্ভীর গলায় শুধালেন, রাতে ছিলে কোথায়? পায়ের গতি থমকে গেল বারিশের। না তাকিয়ে নিরাসক্ত গলায় উল্টো প্রশ্ন ছুড়ল, কেন? কেন আবার? সারা রাত বাড়ির বাইরে থাকবে, আবার মুখে মুখে বলবে কেন? কোনো দায়িত্ব নেই তোমার? বারিশ মুখ তুলে চঞ্চল সাহেবের দিকে তাকালো। ওর বরফের মতো ঠান্ডা চোখে কোনো অপরাধ বোধ নেই। খুব শান্ত কণ্ঠে বলল, আমি বাচ্চা নই বাবা। চঞ্চল সাহেব এক মুহূর্ত নীরব হয়ে রইলেন। চোখের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকাতেই ভেতর মোচড় দিয়ে উঠল তার। মাত্র একটা রাতের ব্যবধানে চেনা বারিশের চেহারাটা কতটা নিস্তেজ, বিধ্বস্ত আর কঠিন হয়ে গিয়েছে। নিজের রাগটা চেপে রেখে প্রসঙ্গ বদলালেন তিনি। জারিফকে এইভাবে না মারলেও পারতে তুমি। বারিশের ঠোঁটের কোণে বিষাক্ত হাসি ফুটে উঠল। চোয়াল শক্ত করে বলল, ও যা করেছে তারপরও যে ওর নিঃশ্বাস নিতে পারছে, এটাই ওর অনেক ভাগ্য। সুযোগ পেলে আবারও মারব।
আজ সকাল সকাল হাসপাতালে গিয়ে জারিফকে নতুন করে এক দফা পিটিয়ে এসেছে বারিশ। ঝর্ণা শেহরিয়ার আর ফরাদ সাহেব ঠিকমতো না পৌঁছালেই হয়তো ছেলেটার প্রাণবায়ু হয়ে বের হয়ে যেত আজকে। কালকের ঘটনার পর চিকিৎসা যতটুকু সুস্থ হয়েছিল, আজ বারিশের পশুর মতো মারে একদম আদমরা হয়ে আইসিইউর বেডে কাতরাচ্ছে সে। কারণ বারিশ জানে পুলিশের হাতে তুলে দিলেও লাভ হবে না। তার মা ঝর্ণা শেহরিয়ার সেদিনই টাকা দিয়ে নাতিকে ছাড়িয়ে আনবে, এবং পরবর্তীতে হয়েছেও সেটা। জারিফ কিছুটা সুস্থ হওয়ার পর যখন আলতাফ চৌধুরী আর মেহেরাজ জারিফকে পুলিশের হাতে তুলে দিল, ঝর্ণা বেগম একদিনের মধ্যে নাতিকে ছাড়িয়ে আনে। তোর সেখান থেকে আসার আগে অন্তত একবার ভাবা উচিত ছিল। চিপসের প্যাকেটটা মুচমুচ শব্দে খুলতে খুলতে বলল ইরান। ঝিলমিল জানালায় মুখ রেখে একটু দূরে তাকালো। ওর গলায় রাজ্যের বিরক্তি। কি ভাবতাম, তুই তো জানিস আমি এই বিয়েটা কেন করেছিলাম। এখন কেবল আফসোস হচ্ছে কেন যে এই বোকার মতো কাজটা করতে গেলাম। স্যারকে কিন্তু আজকাল কলেজেও দেখি না। একটা চিপস মুখে নিয়ে ঝিলমিল মুখ তুলে তাকালো। তাতে আমার কি? তোর কি একটু মনে পড়ে না ঝিলমিল? ঝিলমিল চুপচাপ তাকিয়ে রইল। মনে পড়ে না, একটুও মনে পড়ে না। মনে পড়বে কিভাবে? ঝিলমিল তো এই গত 7 দিনের লোকটাকে 1 সেকেন্ডের জন্যও ভুলতে পারেনি। ভুললে না হয় মনে পড়ার প্রশ্ন উঠত, না চাইতেও মাথার ভেতর সারাক্ষণ ওই একটা মানুষ ঘুরঘুর করে। অজান্তেই মনে অযাচিত আশা জেগে থাকে, হয়তো লোকটা এসে ওকে ফিরিয়ে নিয়ে যাবে। এই বাড়তি অদ্ভুত অনুভূতির জন্য ঝিলমিল নিজের উপরে চরম বিরক্ত। কত পছন্দই করে না ওই মেন্টাল এলিয়েনকে, তবে কেন সারাক্ষণ তার ভাবনা মাঝে থাকে। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক স্বর করলো ঝিলমিল। কাল থেকে আমি কলেজে যাব। আব্বু ফাহিম স্যারকে বলেছে আইসিটি প্রাইভেট পড়াতে। হয়তো আমি কলেজে যাওয়া শুরু করলেই সে পড়াতে আসবে। ইরান মাথা নাড়ল। কালকেই যাওয়ার দরকার নেই, আর একটু সুস্থ হ, তারপর যাস। আরও কিছুক্ষণ টুকটাক গল্পের মধ্যে সন্ধ্যা নামতে উঠে দাঁড়ালো ইরান। বিদায় নিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো সে। কিন্তু সিঁড়ি দিয়ে নেমে তড়িঘড়ি করে সদর দরজা পার হতে যাবে, ঠিক তখনই তাহাসিনের সামনে পড়ল। তাহাসিন আর দিঘির সামনে পড়ল। দিঘি বরাবরের মতোই মাতাল, হাবিজাবি কি যেন বিড়বিড় করছে। ওকে সামলে শক্ত হাতে ধরে রেখেছে তাহাসিন। তাহাসিনের ধপধপে শার্টের উপর বমির নোংরা দাগ ছড়ানো। কাজের জন্য অফিস থেকে বের হতেই পথে রাস্তায় দিঘিকে এমন মাতাল দেখে বাধ্য হয়ে তাকে বাসায় তুলে এনেছে। ওদের এই অবস্থায় দেখে ইরানের এতক্ষণে হাসি খুশি মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপচাপ তাহাসিনের চেহারার দিকে তাকিয়ে থেকে কোনো কথা না বলে ওদের পাশ কাটিয়ে বের হয়ে গেল সে। তাহাসিন একবার পেছন ফিরে ইরানের চলে যাওয়া দেখলো, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে দিঘিকে নিয়ে উপরের রুমের দিকে হাঁটা দিল। দেখে অবিরত তাহাসিনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি করছে, বারবার ধাক্কা দিচ্ছে। রুমে পৌঁছাতেই দেখি সামলে উঠতে না পেরে আবারও বমি করে দিল। তাহাসিন তড়িঘড়ি করে ওকে ওয়াশরুমে নিয়ে যায়। আজকাল সে তাহাসিনের ধার কাজ ঘেঁষে না ঠিকই, কিন্তু নিজের ক্ষতি করতে এক চুলও ছাড় দেয় না। 2 দিন আগেও বেপরোয়াভাবে বাইক চালিয়ে হাত পা ছিলে রক্তাক্ত করে এসেছিল। তাহাসিন ঠান্ডা পানি এনে দিঘির চোখে মুখে ছিটিয়ে দিতেই দিঘির হাত ছিটকে চিৎকার করে উঠল। ছাড়ো আমাকে। ছাড়তে পারি, তবে আমি ধরে আছি বলেই আপনি কিন্তু মেঝেতে ঠাস করে আছাড় খাচ্ছেন না, খুব শান্ত গলায় বলল তাহাসিন। পড়লে পড়বো, তাতে তোমার কি যায় আসে? আমি না থাকলে পড়ে গেলে সমস্যা হতো না, কিন্তু এখন পড়ে গেলে সবাই ভাববে আমি ইচ্ছে করে ফেলে দিয়েছি। দিঘির রক্ত চক্ষু তুলে তাকালো। খুব দরদ দেখাচ্ছ, তাই না? সেই মন আমার অনেক আগেই মরে গিয়েছে ম্যাম। দেখে ঝাপসা চোখে তাহাসিনের মুখের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আই হেট ইউ তাহাসিন। তাহাসিন কেন জবাব দিল না। দিঘির সারা গায়ে বমি লেগে বিশ্রী অবস্থা, জামা কাপড় নোংরা হয়ে আছে। পুরো ড্রেসটা না পাল্টালেই নয়, কিন্তু দিঘির শরীর এতটাই টলছে যে একটু অসাবধান হলেই পড়ে আঘাত পাবে। তাহাসিন দিঘির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আপনি আজ পর্যন্ত আমার ছেলেকে একটাবারের জন্য দেখতে চাইলেন না ম্যাম? কখনো দেখতে চাইব না। অন্য নারীর সন্তানকে আমি কেন দেখতে যাব? খবরদার, তুমি কখনো সেই বাচ্চাকে আমার সামনে আনবে না, মেরে ফেলবো। তাহাসিনের শান্ত চোয়ালটা মুহূর্তের জন্য শক্ত হয়ে উঠল, বদলে গেল চোখের রং। গভীর এক প্রশ্ন ছুড়ে দিল, কাকে কাকে মারবেন? তোমাকে।
তাহসিন আবারও আগের মতো থমথমে নিস্পৃহ হয়ে গেল, একদম আগের মতোই শান্ত। ওয়াশরুমের ভেতর কাউকে ডেকে পাওয়া মুশকিল, তাছাড়া এই মুহূর্তে বাসায় ঝিলমিল আর নাজমা বেগম ছাড়া কেউ নেই। এই অবস্থায় কি করা উচিত ভেবে পাচ্ছে না সে। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে থেকে তাহসিনের চোখ দুটো অন্যদিকে ফিরিয়ে দিঘির ভেজা জামার বোতামে হাত দিল। ঠিক তখনই বেডরুম থেকে ঝিলমিলের পরিচিত গলা ভেসে এলো। ফুপি, তুমি কি করছো? তাহসিন যেন ধাতস্থ হলো, স্বস্তির নিঃশ্বাস ফেলল, দ্রুত গলা উঁচিয়ে ডাকলো, ঝিলমিল, ওয়াশরুমের দিকে একটু আসো তো। হঠাৎ ঘরে কোনো পুরুষালী কণ্ঠ শুনে ঝিলমিলের কপাল কুঁচকে গেল। তড়িঘড়ি করে ওয়াশরুমের সামনে এসে দাঁড়িয়ে অবাক গলায় বলল, আপনি এখানে আঙ্কেল? ফুপির কি হয়েছে? তাহসিন সংক্ষেপে বুঝিয়ে বলল সবটা, তারপর দিঘিকে দেখিয়ে বলল, ওকে একটু গোসল করিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দাও প্লিজ। ঝিলমিলের কাছে সাবধানে দিঘিকে বুঝিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে এলো তাহসিন। ওর নিজের শার্টেও দাগ লেগে বাজে অবস্থা, এবার নিজের রুমে গিয়ে ফ্রেশ হওয়া দরকার। রাত তখন গভীর, চারপাশ নিঝুম অন্ধকারে ঢাকা। নূরজাহান বেগমের পাশে নিশ্চিন্তে ঘুমিয়েছিল ঝিলমিল। আচমকা বাহির দিক থেকে ভেসে আসা এক অসংলগ্ন শব্দে ওর ঘুম ভেঙে গেল। প্রথমত ভেবেছিল হয়তো ঘুমের ভুল, কিন্তু শব্দটা আবারও ভেসে এলো, একটা ভারী অস্পষ্ট গোঙানের মতো চিৎকার। ঝিলমিল বিছানা ছেড়ে সোজা হয়ে বসলো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো কোথা থেকে আসছে শব্দটা। নিস্তব্ধ রাতের বুক চিরে আসা সেই অদ্ভুত আওয়াজটা যেন শিরদাঁড়া দিয়ে একটা ভয়ের শীতল স্রোত বইয়ে দিল। সে বিছানা ছেড়ে ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। পর্দাটা একটু সরিয়ে বাইরে তাকাতেই ঝিলমিলের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। নিচে বাগানে ঝাপসা আলোয় দাঁড়িয়ে আছে বারিশ, টলমল করছে ওর শরীরটা। প্রতিটা পদক্ষেপ মনে হচ্ছে সে এখনই বুঝে পড়ে যাবে। নিশ্চিত মাতাল সে। তার এলোমেলোর চুলে রাতের শিশির, চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা। মদের নেশায় চুর হয়ে সে গলা ফাটিয়ে চিৎকার করছে, আলতাফ চৌধুরী, কোথায় আপনি? সাহস থাকলে বাইরে আসুন। আমার বউকে ছিনিয়ে নিয়ে নিজের বউ নিয়ে আরামে ঘুম বের করবো আপনার। শালা, তুই আমাকে ছোটবেলা থেকে দগ্ধ করে এসেছিস, এখনো শখ মেটেনি? বের হ, আমার সামনে আয় তুই, না হলে গেট ভেঙে গুড়িয়ে দেবো আমি। ঝিলমিলের চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। লোকটার এই বেয়াদবি আর তুইতুকারি ভাষা যদি এখন আলতাফ চৌধুরীর কানে পৌঁছায়, তবে এই বাড়িতে ঘূর্ণিঝড় বয়ে যেতে আর বাকি থাকবে না। বারিশের এই মাতলামি আর বাবার মেজাজের কথা ভেবেই ওর শরীরের রক্ত হিম হয়ে এলো। এক দৌড়ে রুম থেকে বের হয়ে সিঁড়ির দিকে ছুটল। পায়ের শব্দ যেন ওর নিজের হৃদস্পন্দনের আওয়াজ ছাপিয়ে যাচ্ছিল। সে যে কোনো মূল্যে বারিশের মুখটা বন্ধ করাতে হবে।